বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে মার্চ 2000, বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির অষ্টম ক্লাস শুরু করতে যাচ্ছি। অষ্টম অথবা নবম, যাই হোক। দেখেন, আজকে আমরা আলোচনা করব পারস্পরিক দায় শোধ বা সেট অফ। দেখেন, 8 আদেশের 6 বিধিতে দেওয়ানি কার্যবিধির যে অর্ডার 8 রুল 6-এ বলা আছে সেট অফ। সেট অফ এর বাংলা অনেকগুলো হয়, পারস্পরিক দায় শোধ বলে, পারস্পরিক দাবি সমন্বয় বলে। তো সেট অফ আসলে কি? সেট অফ মনে রাখবেন, 8 আদেশ লিখিত জবাব নিয়ে। লিখিত জবাব দেয় কে? বিবাদী। তাহলে সেট অফ ও দাবি করবে কে? বিবাদী। তো সেট অফ দাবি করে, আগে আমার কথা শুনেন, তারপরে আমরা জায়গা পড়বো। সেট অফ হলো শুধুমাত্র অর্থের মামলায়, যখন বাদী একটা সুনির্দিষ্ট অর্থ আদায়ের মামলা করছে বিবাদীর বিরুদ্ধে। ধরেন বাদী মামলা করছে যে আমি বিবাদীর কাছে 15 লাখ টাকা পাই, অর্থের মামলা। এখন বিবাদী এসে লিখিত জবাবে দাবি করছে যে আমিও বাদীর কাছে পূর্বে, বাদী আমার কাছ থেকে ধার নিছিল, বা পূর্বে আমি একটা ডিক্রি বাদীর বিরুদ্ধে পাইছিলাম, এই বাবদ আমিও বাদীর কাছে 15 লাখ পাই বা তার কম পাই। মানে সেট অফ এর ক্ষেত্রে হতে হবে বাদী যে দাবিটা করছে, বিবাদীর দাবি হতে হবে বাদীর দাবির সমান অথবা তার কম। সমান অথবা কম, নট বেশি, সমান অথবা কম। ধরেন বাদী দাবি করছে 15 লাখ, বিবাদী এসে বলতেছে যে ওর কাছে আমিও আগের একটা ডিগ্রি বাবদ 15 লাখ পাই বা 13 লাখ পাই, তাই আমাদের দুইজনের দাবি সমন্বয় করা হোক। তাহলে আদালত যদি দেখে যে বাদী দাবি করছে 15 লাখ, বিবাদী এসে বলতেছে যে সেও পাই 13 লাখ, তাহলে এই ক্ষেত্রে বাস্তবে শুনেন, এই জায়গা মামলায় একটা কিন্তু বাস্তবের ভিতর মামলা আছে দুইটা। যখন বাদী মামলা করছে তখন বাদীর কোর্ট ফি দেওয়া লাগছে না, 15 লাখ টাকা কোর্ট ফি। যখন বিবাদী এসে দাবি করতেছে যে আমি ওনার কাছে 13 লাখ পাই, তখন বিবাদীরও কোর্ট ফি দেওয়া লাগবে। বুঝতে পারছেন? তাহলে সেট অফ এর ক্ষেত্রে কি মামলা হবে? অর্থের মামলা হবে। বাদী যা দাবি করছে বিবাদীর দাবি তার কি হবে? সমান অথবা তার কম হবে। তাইলে ততটুকু সেট অফ বা দাবি সমন্বয় করা যাবে। বুঝেন কিনা? এখন পরেরটা শুনেন। যদি এরকম হয় যে বাদী দাবি করছে 1 কোটি, বিবাদী এসে বলতেছে যে ওর কাছে আমি 1,20,00,000 পাই, 1,20,00,000 পাই। এখন আমরা তো জানি যে সেট অফ এর ক্ষেত্রে বিবাদীর দাবি বাদীর দাবির সমান হবে অথবা তার কি কম। কিন্তু এই জায়গা বিবাদীর দাবি বাদীর দাবির চেয়ে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। যখন বেশি হয়ে যাবে তখন এটারে বলে পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম। কি বলে বলেন? পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম। এখন কথা আছে এর মধ্যে, একটু শুনে রাখেন। বাদী এসে দাবি করছে 1 কোটি, বিবাদী এসে বলতেছে কি আমি পাই কত? 1,20,00,000। তাহলে এর ভিতর সেট অফ হবে হলো 1 কোটি। মানে বাদী 1 কোটি দাবি করছে, বিবাদী এসে 1,20,00,000 চাইছে, তাহলে 1 কোটি পর্যন্ত হবে হলো কি? সেট অফ। সেট অফ। আর বাকি 20 লাখ হবে কি? কাউন্টার ক্লেম। বুঝেন নাই বোধহয়? পুরো 1,20,00,000 কিন্তু কাউন্টার ক্লেম না। বাদী যতটুকু দাবি করছে এই পর্যন্ত কি, মানে বাদী আর বিবাদী দুইজনের যতটুকু সমান এতটুকু হবে কি? সেট অফ। আর বিবাদী যতটুকু বেশি চাইছে এটা হবে কি? কাউন্টার ক্লেম। বোঝা গেল? তাহলে সেট অফ দাবি করে যদি বলে কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। বাদী অর্থের মামলা দায়ের করছে, সেট অফ দাবি করবে কে? বিবাদী। বিবাদীর দাবি এবং বাদীর দাবি উভয় ক্ষেত্রে কি হবে? সুনির্দিষ্ট হতে হবে। আর সেট অফ এর ক্ষেত্রে বিবাদীর দাবি হবে বাদীর দাবির সমান অথবা কম। যখনই বেশি হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? কাউন্টার ক্লেম। এই হলো সেট অফ এর মূল ধারণা। এখন আমরা বিস্তারিত একটু পড়বো। দেখেন, আসেন পড়ি। পারস্পরিক দায়শোধ বা দাবি সমন্বয় অর্থ হলো একটি দাবির বিরুদ্ধে অন্য একটি দাবি উত্থাপন করা। আন্ডারলাইন করবেন, অর্থ আদায়ের মকদ্দমায়। কি মামলা? অর্থ আদায়ের মকদ্দমায় এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে বাদী ও বিবাদী প্রত্যেকের বিরুদ্ধে অর্থ দাবি করতে পারে, বা উভয় পক্ষ একে অপরের নিকট পাওনা দাবি করতে পারে। উক্ত ক্ষেত্রে উভয়ের পাওনার সমন্বয় করার প্রশ্ন উঠে। বুঝছেন? এখন দেখেন, পারস্পরিক দায়শোধ বা সেট অফ হলো দুই প্রকার। দেওয়ানি কার্যবিধিতে আন্ডারলাইন করবেন, দুই ধরনের পারস্পরিক দায়শোধ বা সেট অফ এর স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথমে দেখেন আইনানুগ পারস্পরিক দায়শোধ বা লিগাল সেট অফ। আইনানুগ পারস্পরিক দায়শোধ বা কি?
লিগাল সেট অফ, পাশে লেখেন আদেশ 8 বিধি 6, আদেশ 8 বিধি 6। আর একটা আছে ন্যায়সঙ্গত দাবি সমন্বয় ইকুইটেবল সেট অফ, এটা লেখেন আদেশ 20 বিধি 19 এর 3, আদেশ 20 বিধি 19 এর 3, 19 ব্র্যাকেটে 3। এখন এখানে একটা কথা মনে রাখেন, আমরা এতক্ষণ ধরে যে উদাহরণটা দিলাম যে বাদী দাবি করছে এত লাখ, বিবাদী এসে বলছে এত লাখ, দুইজনের অ্যামাউন্টে কি সুনির্দিষ্ট, এটাই হলো লিগাল সেট অফ, যেটা আছে 8 আদেশের কততে, 6 বিধিতে। আগে লিগাল সেট অফ আমরা বিস্তারিত পড়ি, তারপরে আমরা ইকুইটেবল সেট অফের দিকে যাব। তো প্রথমে দেখি 8 আদেশের 6 বিধি, মকদ্দমায় পারস্পরিক দায়শোধ বা সেট অফ। দেখেন দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 8 আদেশের 6 বিধির অধীন গোল দিবেন বিবাদী বিবাদী পারস্পরিক দায়শোধের আবেদন করতে পারে। বিবাদী বাদীর বিরুদ্ধে পারস্পরিক দায়শোধের বা সমন্বয় আবেদন করতে পারে, গোল দেবেন অর্থের মামলায়। কি মামলা? আপনাদের বলছিলাম কতদিন বলেন তো, অর্থের মামলা 7 আদেশের কত বিধিতে আছে? মানি সুট 7 আদেশের 2 বিধি, 7 আদেশের 2 বিধি। অর্থাৎ বাদী যদি বিবাদের বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করে, তবে বাদীর দাবিকৃত অর্থের সাথে বিবাদীর দাবিকৃত অর্থের আন্ডারলাইন করবেন সমন্বয় করার জন্য বিবাদী লিখিত আবেদন করতে পারে। সমন্বয়, যে বাদী যা চাইছে আমিও বাদীর কাছে পাই, সমন্বয় করার জন্য লিখিত আবেদন করতে পারে। 8 আদেশের 6 বিধি লিগাল সেট অফ নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা শুধুমাত্র নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে প্রযোজ্য। কি অর্থের ক্ষেত্রে? নির্দিষ্ট। তো শর্ত সমূহ দেখেন, এখানে বেশ কতগুলো শর্ত আছে। সেটা হলো দেখেন যে মকদ্দমাটি আন্ডারলাইন করেন অর্থ আদায় মামলা হতে হবে। কি মামলা? অর্থ আদায় মামলা। অর্থের পরিমাণ আন্ডারলাইন করবেন, নির্দিষ্ট হতে হবে। বাদী যা চাইছে সেটাও নির্দিষ্ট, বিবাদী যেটা চাইছে কি সেটাও নির্দিষ্ট। এরপরে দেখেন অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। কিভাবে বলেন? আইনগত। এটা হচ্ছে এরকম যে বাদী দাবি করছে যে আমি 20 লাখ পাই, কারণ বিবাদী এসে বলতেছে যে আমিও 20 লাখ পাই, কিন্তু বিবাদী যে যে ট্রানজাকশন বাবদ 20 লাখ দাবি করতেছে সেটার মেয়াদ ধরেন 10 বছর হয়ে গেছে, মানে তার আর চাওয়ার আর তামাদি নাই, তাহলে এটা কিন্তু আইনগত ভাবে আদায়যোগ্য না। এটা একটা। অথবা বিবাদী যদি বলে যে ওর কাছে আমি গাঁজা বেচা কিনা বাবদ 20 লাখ পাই, তাহলে এই গাঁজা বেচা কিনা বাবদ 20 লাখ, এটা তো আইনগত ভাবে আদায়যোগ্য না। এরকম ক্ষেত্রে কিন্তু কি হবে না, সেট অফ হবে না। তারপরে দেখেন অর্থ অবশ্যই বিবাদী বা বিবাদীগণ কর্তৃক আদায়যোগ্য হতে হবে। অর্থ অবশ্যই বিবাদী বা বিবাদীগণ কর্তৃক, একাধিক বিবাদী থাকলে কর্তৃক আদায়যোগ্য হতে হবে। বিবাদী কর্তৃক বাদী বা বাদীগণের নিকট হতে অর্থ আদায়যোগ্য হতে হবে। বুঝতে পারছেন? 6 নম্বর দেখেন দাবিকৃত অর্থ আদালতের আন্ডারলাইন করে আর্থিক এখতিয়ারভুক্ত হতে হবে। বিবাদী যেটা দাবি করছে এটা অবশ্যই আর্থিক এখতিয়ারভুক্ত হতে হবে। সহজ উদাহরণ, বাদী চাইছে 15 লাখ, এখন বিবাদী এসে বলতেছে আমি চাই 16 লাখ, আমি পাই 16 লাখ। বলেন তো বিবাদীর দাবি ওই আদালতে হবে কিনা? হবে না, কারণ সিভিল জজের এখতিয়ার কত? 15 লাখ। আমি বিবাদী যদি 16 লাখ চাই, তাহলে তার দরকার হলে আলাদা মামলা করতে হবে, এই জায়গা কিন্তু হবে না। বুঝেন কিনা? আর এই জায়গায় যদি চাইতে হয় তাহলে চাবে কত? 15 লাখ। বিবাদীর পারস্পরিক দায়শোধের দাবিতে বাদীর মকদ্দমার ন্যায় উভয় পক্ষ একই বৈশিষ্ট্যপূর্ণ পরিপূর্ণ করবে। তারপর 8 নাম্বারটা দেখেন, বিবাদী পারস্পরিক দায়শোধের দাবি গোল দিবেন প্রথম শুনানির সময় করবে, যদি না আদালত পরবর্তীতে দায়েরের অনুমতি দেয়। এটা বিবিআই। প্রথম শুনানিটা মনে করেন, বিবাদী যে সেট অফের দাবি করবে এটা কখন করবে জানেন? প্রথম শুনানির সময়। প্রথম শুনানি মানে হলো সাধারণত লিখিত জবাবের সাথে, লিখিত জবাবের সাথে বা প্রথম শুনানির সময়, মানে যত দ্রুত পারা যায়। প্রথম শুনানি বা লিখিত জবাবের সময় বিবাদী যদি সেট অফ করে, সেট অফের আবেদন করে, তাহলে আদালতের আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু উনি একটা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, এখন উনি এসে সেট অফের আবেদন করতে যদি চাই, তাহলে অবশ্যই আগে আদালতে কি লাগবে? অনুমতি লাগবে। যদি আদালত অনুমতি দেয় তাহলেই এটা প্রযোজ্য হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সেট অফের আবেদন করতে হলে যদি বলে যে আদালতের অনুমতির দরকার আছে নাকি নাই, আছে আবার নাই, অনুমতির দরকার আছে আবার নাই। যদি প্রথম শুনানির সময় করে, যদি লিখিত জবাবের সময় করে, তাহলে অনুমতির প্রয়োজন নাই। কিন্তু যদি এর পরে করে, তাহলে অবশ্যই কি লাগবে? আদালতের অনুমতির প্রয়োজন। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আপনার ক্লাস শুরু হয়ে, ক্লাসের আগে আপনার স্কুলে এই জায়গায় আসছেন, এখন স্যার যখন ক্লাসে আসে নাই ততক্ষণ পর্যন্ত যে খুশি সবাই কিন্তু
ঢুকতে পারে, কিন্তু স্যার যখন ক্লাসে আসে, মানে উনি অলরেডি ঢুকে পড়ছে, তখন যদি নতুন কেউ আসে তাহলে অবশ্যই কি লাগবে, অনুমতি লাগলেই ঢুকতে পারবে, অনুমতি দিলে ঢুকতে পারবে, নাহলে কিন্তু পারবে না। বিষয়টা সেরকম আর কি। তাহলে এই যে যে শর্ত সমূহ আপনি যখন লিখিত পরীক্ষা দিবেন, এই সেম জিনিসই ভাই, সেম জিনিস লিখবেন যে ৮ আদেশের ৬ বিধিতে সেট আপ সম্পর্কে আলোচনা করছে। সেট আপের অর্থ এই, অর্থ আদায়ের মামলায় বাদী যে অর্থ দাবি করে, বিবাদী যদি সেই সমান অর্থ বা তার কম অর্থ দাবি করে, এটাই বলে সেট আপ। খালি ৮ আদেশের ৬ বিধি ঠিক রেখে বাকিটা আপনার ভাষায় দিলেই হয়ে যাবে। একটা উদাহরণও দিয়ে দিবেন। আর এই শর্ত সমূহ বানানো কিন্তু জটিল কোনো ব্যাপার না। শর্ত সমূহ মানে কি, অর্থের মামলা হতে হবে, বাদীর দাবি বিবাদীর দাবি সুনির্দিষ্ট হতে হবে, বিবাদীর দাবি সমান বাদীর দাবি সমান হবে অথবা কি হবে, কম হবে, আদালতের এখতিয়ারভুক্ত হতে হবে, তারপরে মকদ্দমার প্রথম শুনানির সময় করতে হবে, অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। এই যে যে কথাগুলো, এইগুলো আপনি আপনার ভাষায় লিখলেই কি হয়ে গেল। বুঝছেন? এখন দেখেন পরেরটা, পারস্পরিক দায় শোধের মকদ্দমায় লিখিত বিবৃতি দাখিলের সময়। পারস্পরিক দায় শোধের মকদ্দমায় লিখিত বিবৃতি দাখিলের সময় আদালতের অনুমতি ছাড়া গোল দিবেন মকদ্দমার প্রথম শুনানির সময়, এট দ্য ফার্স্ট হিয়ারিং অফ দ্য সুট। কখন? প্রথম শুনানির সময়। আর বিবাদী যে ঋণের জন্য পারস্পরিক দায়শোধ বা স্টেট অফ দাবি করেছে, সেই ঋণের বা পাওনা টাকার বিবরণ সম্বলিত একটি লিখিত বিবৃতি দাখিল করতে পারবে। তবে আন্ডারলাইন করবেন, আদালত অনুমতি দিলে প্রথম শুনানির পরেও সেট অফের আবেদন করা যায়। যদি আদালত অনুমতি দেয় তাহলে প্রথম শুনানির পরেও কি করা যায়, সেট অফ দাবি করা যায়। আপনারা অনেকে সেট আপ বলেন, সেট কি অফ। আচ্ছা, তো উদাহরণ দেখেন, আমরা একটি উদাহরণ করি যে একটি বিল অফ এক্সচেঞ্জ বাবদ 500 টাকার জন্য, মানে করিম 500 টাকার জন্য খবিরের বিরুদ্ধে মকদ্দমা দাখিল করে। তাহলে মামলাটা কত টাকার মামলা? 500 টাকার মামলা। খবির করিমের বিরুদ্ধে পূর্বেই 1000 টাকা ডিগ্রি লাভ করেছিল। আমি একটা শূন্য কেটে দিয়েছিলাম এর আগে, বাট শূন্য থাকলেও সমস্যা নাই। শুনেন, যদি এই জায়গা কবির করিমের বিরুদ্ধে 1000 টাকা ডিগ্রি লাভ করেছিল, মানে বিবাদী বলতেছে যে এর আগে ওর কাছে আমি 1000 টাকা পাই, তাহলে বিবাদী দাবি করতেছে 1000, বাদী দাবি করতেছে কত? 500। সেট অফ হবে কত বলেন তো? সেট অফ হবে 500, আর বাকি 500 কি কাউন্টার। বুঝতেন কিনা? আর যদি আমি 1000-এর জায়গায় জায়গায় 100 দিই, তাহলে আর কাউন্টার ক্লেমের প্রশ্ন আসতেছে না। বাদী দাবি করছে 500, বিবাদী দাবি করছে 100, তাহলে তাই জায়গা বিবাদীর দাবি বাদী দাবির চেয়ে কি আছে, কমই আছে। বুঝেন কিনা? দুইটি দাবির আর্থিক পরিমাণ সুনির্দিষ্ট হয়, তা পারস্পরিক কি পরিশোধ যোগ্য। বুঝছেন? এখন আপনি যখন লিখিত পরীক্ষায় লিখবেন, এই উদাহরণ কি আপনার মুখস্থ করা লাগবে? যে মুখস্থ করা লাগবে সে গাধা। বুঝতে পারছেন? আপনি আইন হচ্ছে বুঝার বিষয়, আপনি বুঝতেন, আপনার মনে রাখার দরকার কি 8 দেশের 6 বিধি, এরপর আপনার মনে যা আসে ওই জায়গা লিখবেন। 8 দেশের 6 ঠিক রেখে বাকিটুকু কি আমার মত, খালি আমার মনে রাখতে হবে কি সিকোয়েন্সটুকু, যে আগে সংজ্ঞা, উদাহরণ, শর্তাবলী, এইভাবে আমি যাতে লিখে যেতে পারি। আরো আরো মজার বিষয় যে আপনার টোটালি কিছু মনে রাখারই দরকার নাই। যখন একটা সমস্যামূলক প্রশ্ন আসছে যে অমুক অমুকের কাছে এত টাকা পাই, মানি সুট দায়ের করছে, বিবাদী এসে দাবি করছে এত টাকা, এখন এটি কি সেট অফ নাকি পাল্টা দিবে, বিস্তারিত আলোচনা করুন, তখন তো আর মুখস্থর কিছু নাই। ওইটা দেখে দেখে আপনি আপনার মতো করে কি আলোচনা করবেন। যে সেজন্য বর্তমান পরীক্ষা পদ্ধতি আরো আপনার জন্য মজা। আগে ধরেন পরীক্ষার প্রশ্ন আসতো, ধরেন 8টা লেখা রাখতো, মুখস্থ করে যায় ওই জায়গায় ঢালি দিয়ে আসতো। আর এই জায়গা আপনি যদি বুঝে যান, তাহলে এই জায়গায় যে সমস্যামূলক প্রশ্ন আছে আপনি জাস্ট খালি একটু টাচ করে দিয়ে আসতে পারলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন ন্যায়সঙ্গত দাবি সমন্বয়। আচ্ছা, লিগাল সেটা বুঝেন নাই কেউ আছেন? আমার বলেন, অনলাইন অফলাইন মিলে যে বুঝেন নাই বলেন, লজ্জা শরমের কিছু নাই। নির্মল, লিগাল সেটা বুঝছেন? বলেন তো, আপনার মতো করে বলেন তো। লিগাল সেটআপ তো প্রবাসীর কাছে এই উদাহরণটা দিয়ে বলি, বলেন। 500 টাকা পাই, কারণ বিবাস বলতে থেকে যে কোন কাছে 400 টাকা পাই। তাহলে এই যে যে মানে মানে উনি আমার কাছে 400 টাকা দাবি করতেছে, আমি তার এটা হচ্ছে সেটা। আর যদি প্রবাসী যে আমার থেকে 500 টাকা বেশি যদি 600 টাকা দাবি করতো, তাহলে ওই 500 টাকা পর্যন্ত হলো মানে সেট আপ। আর যে 100 টাকা বাড়তি ওইটুকু মনে করেন কমপ্লিটলি। এই পূর্ণ বুঝছেন?
আচ্ছা, আমরা চলেছি ন্যায়সঙ্গত দাবি সমন্বয়। দেখেন ইকুইটেবল সেট অফ। দেখেন ইকুইটেবল সেট অফ সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধিতে মানে প্রকাশ্যভাবে বলে নাই। মানে এই যে যদি আমরা 20/19/3 এ জায়গা বলছে, কিন্তু 20/19/3-এও ওই জায়গা গেলে আপনি সরাসরি ওই জায়গায় ইকুইটেবল সেট অফ লেখা নাই। তো ইকুইটেবল সেট অফ আসলে কি? ইকুইটেবল সেট অফ হলো আগের লিগ্যাল সেট অফের ক্ষেত্রে বিবাদীর দাবি কি ছিল? সুনির্দিষ্ট। আর ইকুইটেবল সেট অফের ক্ষেত্রে বিবাদীর দাবি হবে অনির্দিষ্ট অর্থ। কি অর্থ বলেন? অনির্দিষ্ট। লিগ্যাল সেট অফের ক্ষেত্রে বাদী দাবি করছিল যে আমি বাদী দাবি করছিল যে একটা ব্যবসা লেনদেন বাবদ আমি বিবাদীর কাছে 20 লাখ পাই। আর বিবাদী এসে দাবি করছিল যে আমিও অমুক ঘটনা বাবদ ওর কাছে এত লাখ পাই। দুইটা কি? দুই ঘটনা বা এক ঘটনাও হতে পারে। কিন্তু এই ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে বাদী যা দাবি করতেছে আর বিবাদী যা দাবি করতেছে দুইটা হতে হবে একই ঘটনা, সেম ট্রানজাকশনের। মানে একে অপরের কাছে যে দাবি সমন্বয় করার দাবি করতেছে এই দুইটা উদ্ভূত হবে কোথা থেকে? একই ঘটনা থেকে। একই ঘটনা থেকে। আমি একটা উদাহরণ দিই, শুনেন। আরেকটা পার্থক্য বলে তারপরে শুরু করি। দেখেন লিগ্যাল সেট অফ বিবাদী অধিকার হিসেবে দাবি করতে পারে। অধিকার যে আমি এই যে বাদী আমার কাছে 20 লাখ পাই, এই যে দেখেন আমিও বাদীর কাছে 2 বছর আগে ডিক্রি পাইছি 15 লাখের ডিক্রি। তাহলে বিবাদী এটা কি হিসেবে দাবি করতে পারে? অধিকার হিসেবে দাবি করতে পারে। কিন্তু ইকুইটেবল সেট অফ অধিকার হিসেবে দাবি করা যায় না। অর্থাৎ ইকুইটেবল সেট অফ মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কিভাবে? শুনেন। ধরেন এইভাবে চিন্তা করেন যে আপনারা রাজমিস্ত্রিরে বিল্ডিং বানাইতে দেন, চুক্তিভিত্তিক দিচ্ছেন, দৈনিক দৈনিক পারিশ্রমিক না। বললেন যে আমার এই বিল্ডিং তুমি 10 তলা বিল্ডিং তৈরি করে দেবা, তোমার মজুরি বাবদ তুমি 50 লাখ টাকা পাবা। এই হচ্ছে আপনার চুক্তি। এখন রাজমিস্ত্রি সাহেব উনি 5 তলা করছে। 5 তলা করার পরে উনি বলতেছে যে আমি আর কাজ করতে পারবো না, যেহেতু 10 তলা ছিল 50 লাখ, আমি 5 তলা করছি, কিন্তু আমার টাকা 70 লাখ টাকা আমারে দিয়ে দাও। আর বাকি টাকা মানে যেহেতু আর বাকি 30 লাখ আমার দরকার নাই, কিন্তু 70 লাখ চাইছে। এখন যে মালিক সে বলতেছে না তুমি 70 লাখ কেন পাবা, করছো কি? অর্ধেক। তাহলে পাবা কত? 25। বা মালিক চাচ্ছে না তারা ছাড়তে, মালিক চাচ্ছে যে তুমিই আমার কাজ করবা, কিন্তু মিস্ত্রি এই কাজ কি করবে না। এখন মালিকও টাকা দিচ্ছে না। এখন ধরেন রাজমিস্ত্রি গিয়ে তিনি অর্থের মামলা করে দিছে 70 লাখ টাকার, যে আমি অমুকের কাছে কাজ বাবদ কত টাকা পাই? 70 লাখ পাই। বুঝেন কিনা? এখন বিবাদিত মালিক, বিবাদী এসে দাবি করতেছে যে ওনার আর দিতে বাদী যা যা বলছে সব ঠিক আছে, কিন্তু আপনার চুক্তিটা দেখতে বলছি হয়। আমরা চুক্তি করছিলাম এত টাকার, 70 লাখ ভুল বলছি, মানে চুক্তি করছিলাম 50 লাখের, সরি, বা ধরেন 1 কোটির চুক্তি করছিলাম, 1 কোটির। কিন্তু সে অর্ধেক কাজ করে চাইতেছে কত? 70 লাখ। তাহলে আর বাকি অর্ধেক কাজ তো আমি 30 লাখ দিয়ে কাউরে তো করাইতে পারবো না। বুঝেন কিনা? তাহলে আমিও তো এই জায়গা কি হয়েছি? ক্ষতিগ্রস্ত হয়েছি। আমিও আনুমানিক এত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, বা আমি ইকুইটেবল সেটআপ হিসেবে দাবি করতেছি 30 লাখ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সো তাহলে উনি চাইতেছে কত? 70, আর ইনি বলতেছে কত? 30। তার মানে মালিক আর এর দুজনে যদি সমন্বয় করা হয় তাহলে রাজমিস্ত্রি পাই কত? 40। এখন এই যে যে মালিক যে দাবিটা করতেছে আর রাজমিস্ত্রি যে দাবিটা করছে, এটা কি দুই ঘটনা? এটা কি এক ঘটনা? আবার মালিক যে 30 লাখ ক্ষতিপূরণ দাবি করতেছে টাকা হিসেবে, যে ক্ষতিপূরণ, এটা কি সুনির্দিষ্ট? না। সে তো জাস্ট একটা আনুমানিক এমন বলতেছে যে আমি এই টাকা দিয়ে বা বাকি 30 লাখ দিয়ে এই কাজ কাউরে দিয়ে করাইতে পারবো না, সো আমিও আনুমানিক এত টাকার কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হলো ইকুইটেবল সেটআপ। এই ক্ষেত্রে আদালত ওই মালিকের কথা মানতেও পারে, নাও পারে, কারণ এটা এই ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে অধিকার হিসেবে দাবি করা যায় না। কিন্তু অধিকার হিসেবে দাবি করা যায় কখন? লিগাল সেটআপের ক্ষেত্রে। বুঝেন কিনা? তাহলে লিগাল সেটআপের ক্ষেত্রে আরেকটা মজার বিষয়, ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে বিবাদীর আবার কোর্ট ফি দেওয়া লাগে না। লিগাল সেটআপের ক্ষেত্রে যে বিবাদীও কোর্ট ফি দিছে, সেটা ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে কি দেওয়া লাগে না? কোর্ট ফি দেওয়া লাগে না। আর লিগাল সেটআপ মঞ্জুর করতে আদালত বাধ্য, ইকুইটেবল সেটআপ মঞ্জুর করতে কি বিবেচনামূলক। লিগাল সেটআপ একই ঘটনা থেকে উদ্ভূত হতে পারে, বিভিন্ন ঘটনা থেকেও কি
উদ্ভূত হতে পারে, কিন্তু ইকুইটেবল সেট অফ কি একই ঘটনা থেকে উদ্ভূত হতে হবে। এই হলো কথা। আর মূল বিষয় যদি আপনি বুঝে থাকেন তাহলে এই যে আবার এখন আমরা পড়ি, না বুঝলে আবার ব্যাখ্যা করবো, আগে আমরা বইয়ে পড়ি আসেন। 8টা দেশের 6 বিধি শুধুমাত্র লিগাল সেট অফ নিয়ে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র যে ক্ষেত্রে অর্থের পরিমাণ বলতে দেবেন নির্দিষ্ট, শুধুমাত্র সেই ক্ষেত্রে লিগাল সেট অফ প্রযোজ্য। অর্থের পরিমাণ কি নির্দিষ্ট, কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আদালত বল দিবেন অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রেও পারস্পরিক দায়শোধ মঞ্জুর করতে পারে, অনির্দিষ্ট অর্থ। এটাই ন্যায়সঙ্গত দাবি সমন্বয়। 20 আদেশের 19-এর 3 বিধিতে ইকুইটেবল সেট অফের স্বীকৃতি দেওয়া হয়েছে। কোথায়? 20 আদেশের কত? 19-এর 3। এখন যদি দেখেন চুক্তি অনুযায়ী, এই যে দেখেন চুক্তি অনুযায়ী 50,000 টাকা উদ্ধার করার জন্য এ বি এর বিরুদ্ধে মামলা করছে। ওই যে ধরেন মামলা যে করছে সে ধরেন রাজমিস্ত্রি, সে কত টাকা চাচ্ছে? 50,000। এ কর্তৃক চুক্তি ভঙ্গের কারণে বি এর যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটার জন্য বি উক্ত মোকদ্দমায় পারস্পরিক দায়শোধ দাবি করতে পারে। এখন এ বলতে বি বলতেছে ইউরোনার এ তো চুক্তি ভঙ্গ করছে, ও তো টাকা ঠিকই যাচ্ছে, কিন্তু এর চুক্তি ভঙ্গের কারণে আমিও তো ক্ষতিপূরণ, আমারও ক্ষতি হয়েছে, আমিও ক্ষতিপূরণ চাই। তাহলে এই ক্ষেত্রে আদালত কি করতে পারে? ইকুইটেবল সেট অফ করতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন যে বইয়ের জিনিসগুলো, বইয়ের কোনো উদাহরণ কিন্তু মানে স্বয়ং সম্পূর্ণ না। বইয়ে একটা উদাহরণ দিয়ে রাখছে, বাট ওই উদাহরণ আপনার বুঝতে হলে নিজের আরো 2-4 লাইন সংযুক্ত করে পড়তে হবে। কারণ এই জায়গা এই উদাহরণে কিন্তু জাস্ট বলছে চুক্তিভঙ্গের এ কর্তৃক চুক্তিভঙ্গের কারণে বি যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা বি উক্ত মোকদ্দমায় পারস্পরিক দায়শোধ দাবি করতে পারে। আরো বিস্তারিত লেখা যেত, বাট আমি তো যে বিস্তারিত বললাম এই কারণে এটা বুঝে নেন। আর যদি এখানে এরকম হতো যে এ দাবি করছে 50,000, বি দাবি করছে 30,000, তখন আবার এটা কি হতো না? লিগাল সেট অফ মানে ইকুইটেবল সেট অফ হতো না, তখন এটা হতো কি লিগাল সেট অফ। এখন দেখেন আইনানুগ পারস্পরিক দায়শোধ, লিগাল সেট অফ এবং ন্যায়সঙ্গত দাবি সমন্বয়ের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, দেখেন দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 6 বিধিতে লিগাল সেট অফ নিয়ে আলোচনা করেছে, অন্যদিকে আন্ডারলাইন করেন 20 আদেশের 19-এর 3 বিধিতে কি ইকুইটেবল সেট অফ নিয়ে ইকুইটেবল সেট অফ কে স্বীকৃতি দেওয়া হয়েছে। লিগাল সেট অফ আন্ডারলাইন করেন নির্দিষ্ট দাবির ক্ষেত্রে এবং অনির্দিষ্ট দাবির ক্ষেত্রে কি ইকুইটেবল সেট অফ। তারপরটা দেখেন 3 নাম্বার, লিগাল সেট অফ আন্ডারলাইন করবেন অধিকার হিসেবে দাবি করতে পারে। লিগাল সেট আপটা কিভাবে দাবি করা যায়? অধিকার হিসেবে, এবং আদালত মঞ্জুর করতে কি বাধ্য। কিন্তু ইকুইটেবল সেট অফ বলতে দেবেন আইনগত অধিকার হিসেবে দাবি করতে পারে না এবং আদালত মঞ্জুর করতে কি না বাধ্য না। 4 নাম্বার দেখেন লিগাল সেটআপের ক্ষেত্রে একই লেনদেন বা কার্যধারা হতে উদ্ভব হওয়ার প্রয়োজন নাই। ওই যে লিগাল সেটআপ বাদী যে টাকা চাচ্ছে, বিবাদী যে টাকা সমন্বয় দাবি করতেছে, এই দুইটা যে একই ঘটনা থেকে উদ্ভূত হতে হবে এমন কোনো কথা নাই। একই ঘটনা হতেও পারে, নাও পারে, কিন্তু ইকুইটেবল সেটআপ মঞ্জুর করা যেতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে বা দাবি একই লেনদেন হতে কি হয় উদ্ভব হয়, একই লেনদেন হতে উদ্ভব হয়। এই নাইম গাজী কি বোঝেন নাই বলেন? কোথায় বলেন নাই, বোঝেন নাই আমার বলেন? লজ্জা শরমের কিছু নাই এই জায়গা। আমি তো আপনাদের আগের ব্যাচে বলতাম যে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আপনি যদি পাশ করতে চান আপনার 2টা বৈশিষ্ট্য থাকা লাগবে এই মুহূর্ত থেকে: বেহায়া আর অসামাজিক। বেহায়া অসামাজিক। বেহায়া মানে হচ্ছে যে আপনি যদি কিছু নাও বুঝেন আমার এই জায়গায় জিজ্ঞেস করেন বারবার, অন্য কি ভাবলো হাসলো টাসলো, এই যে আপনার দরকার নাই, ঠিক আছে? আর অসামাজিক মানে হলো ওই যে বিয়েতে গেলাম, এই জায়গায় গেলাম, সেই জায়গায় গেলাম, এই কয়জনে যে বাদ দিলাম, এই বাদ আর দেওয়া যাবে না। দেখবেন কি যে বার কাউন্সিলের পরীক্ষা উড়ো ধরে অ্যাকশন, এই যে পরীক্ষা এত তারিখ প্রিলি, 1 মাসের মধ্যে রিটেন। কিন্তু আপনি আমি তো ভাবতেছি মনে হয় আরো মনে হয় দেরিতে হবে। এখন কবে হবে আল্লাহই ভালো জানে, কিন্তু এরকম হতে পারে যে দ্রুত ফেলে পরীক্ষা হয়ে গেছে। তার মানে আমার সব সময় নিজেরে কি রাখতে হবে? প্রস্তুত রাখতে হবে। তবে আমি বিশ্বাস করি ওই 1 মাস পর 10 দিন পরীক্ষাও যদি হয় আমরা এই জায়গা যারা আছে ইনশাল্লাহ পাশ করবো। এইভাবে পড়াশোনা আমরা করবো আর কি, এই জায়গা হতাশার কোনো কারণ নাই। বুঝতে পারছেন? কিন্তু আপনার সদিচ্ছা থাকতে হবে। মনের মধ্যে যদি কোনো প্রকার কুচিন্তা বা আস্থাহীনতা থাকে তাইলে আবার হবে না। তা যদি না বোঝেন নাইম গাজী ভাই অবশ্যই প্রশ্ন করবেন, এই জায়গায় লজ্জা শরমের কিছু নাই। বুঝছেন? আচ্ছা ধরেন আমরা চলে এসে পাল্টা দাবি, কাউন্টার ক্লেইম। অলরেডি বুঝে ফেলছি না কাউন্টার ক্লেইম?
দেখেন, যখন বিবাদীর দাবি বাদীর দাবিকে অতিক্রম করে তখন উক্ত অতিক্রান্ত দাবি পাল্টা দাবি বলে কি হয়, গণ্য হয়। যখন বাদীর মকদ্দমায় দাবিকৃত অর্থের তুলনায় বিবাদী কম বা সমান অর্থ দাবি করে, কি করে, দেখছেন, কম বা সমান অর্থ দাবি করে, তখন উক্ত দাবি শুধুমাত্র পারস্পরিক পরিশোধযোগ্য বা সেট অফ করা যাবে, দেখছেন। কিন্তু বিবাদীর দাবি যদি বাদীর দাবিকে অতিক্রম করে তবে উক্ত অতিক্রান্ত অংশ পাল্টা দাবি নামে পরিচিত। তাহলে এই লুৎফর সাহেব বলেন, একটা উদাহরণ দেন। আমি বলতেছি, বাদী দাবি করছে 1 কোটি টাকা, বিবাদী এসে বলতেছে তোমার কাছে আমি 2 কোটি টাকা পাই। এ জায়গা সেট অফ কতটুক আর কাউন্টার ক্লেম কতটুক বলেন? হ্যাঁ, আর বাকি 1 কোটি হবে কি, কাউন্টার ক্লেম। জি, ধন্যবাদ। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন। আর একটা কথা বলে দিই, সেটা হলো, ধরেন বাদী 2 জন, বিবাদী 1 জন। এখন সেট অফ, একজন বিবাদী শুধুমাত্র একজনের কাছে দাবি করতে পারবেন না, কয়জনের কাছে করতে হবে, 2 জনের কাছে করতে হবে। বুঝেন নাই বোধহয়? 2 জন বাদী, একটা মামলার বাদী 2 জন, যে আমি 2 জন, নির্মল আর প্রভাস বলছে যে আমরা পিপাসের কাছে 5 লাখ টাকা পাই। আর পিপাস যদি বলে আমি নির্মলের কাছে 2 লাখ পাই, হবে না। সেট আপ করতে হলে কি, 2 জনের কাছেই চাইতে হবে। বিগত বছর প্রশ্ন দেখেন, আহ বিগত বছর প্রশ্নগুলো খুব সহজ। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ওয়ার্ডার 8 রুল ড্যাশ এ লিগাল সেট অফের বিধান আছে কততে, 6। কোন পক্ষ কর্তৃক সেট অফ দাবি করতে পারে কোন মামলায়, খুব সহজ। আমরা যা আলোচনা করছি তার চেয়ে কিন্তু বিগত বছর প্রশ্ন অনেক সহজ। যদি দেখেন, কি মামলায়, অর্থের মামলায়। তো সেল প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে। যদি 3 নাম্বার প্রশ্নটা দেখেন, লিখিত জবাবে বিবাদী দাবি করতে পারে পারস্পরিক দায় আর কি, পাল্টা দাবি। পারস্পরিক দাবি তাই মানে সেট অফ পারে, পাল্টা দাবিও পারে। তারপরে 4, 7, 10 সেট অফ নিয়ে কোনো প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তসলিম সাহেব বলেন। স্যার ওই যে আপনি একটা কথা বললেন যে আপনার 2 জনের কাছে যদি আহ, 2 জন বাদী 1 জন বিবাদী, তো 2 জনের কাছে আমি পাবো 1 জনের কাছে, তো 2 জনের কাছে আমি দাবি করবো কিভাবে স্যার? 2 জনের কাছে কিভাবে দাবি করবেন তাই? আপনার জি ওই স্যার, মামলায় আমি দাবি তো করতে পাবো কে 1 জনের কে কাছে। বলছে? আপনি তো আলাদা মামলা করবেন। আপনি জি স্যার, আলাদা ধন্যবাদ মামলা স্যার। করবেন, ওই মামলায় আপনারা কে দাবি করতে বলছে? ওই মামলায় যদি আপনি দাবি করতেই চান তাহলে কয়জনের কাছে করতে হবে? 2 জনের কাছে। জি স্যার, বুঝছেন? বুঝছি স্যার, ধন্যবাদ স্যার। জি। না, উনি ভাবছে যে তাহলে আমি কোন সময় যাবো, ওই সময় যদি না যাই তাহলে কোন সময় যাবো, আলাদা মামলা করবেন। আর আরো যদি সেট অফ রিলেটেড জানার ইচ্ছা থাকে, এই যে দেখেন, দ্য ল অফ সিভিল প্রসিজার ভলিউম 1, এই জায়গায় ওই যে মাহমুদুল ইসলাম স্যারের বই, পুরোপুরি ইংরেজিতে লেখা, এই জায়গা বিস্তারিত আছে। স্যার ওই ঝামেলার ভিতরে যাবো না স্যার, আগে উকিলতি হবে স্যার। আচ্ছা দেখেন, আমরা এরপরে চলে আসি বিকল্প বিরোধ নিষ্পত্তি। এই আপনারা আপনারা যারা এই জায়গা ভালো পারেন তাদের জন্য আমি কিছু আশঙ্কাজনক কিছু কথা বলি। আমাদের খানলো একাডেমির যারা ভালো পারে, প্রতিবারেই এদের 2-1 জন পা ফসকে যায়। মানে ভালো পারে যারা, তারা মাটিতে পা রাখবেন, আল্লাহরে ডাকবেন সবসময়। দেখা যাচ্ছে যে ওই ব্যাচের যে ভালো পারে, আমি যদি উদাহরণস্বরূপ বলি, একেবারে প্রথম ব্যাচে যে জাবের আলম, তারপরে আহ, ইব্রাহিম, ওদের ব্যাচে সবচেয়ে ভালো পারতো ধরেন এই দীপিকা, অ্যাডভোকেট কানাইলালের ওয়াইফ। তার হাতের লেখা কিন্তু একেবারে টাইপিং, এবং ভালো পারতো। উনি কিন্তু রিটেন দিয়েছে 3 বার। কি কারণে আসে নাই আল্লাহ ভালো জানে। এরপরে এবার ভাইভাতে একজনকে ফেল করাইছে, যে সুমি নামের মেয়েটা, ও কিন্তু ভালো করতো, কিন্তু ওরও ভাইভাতে টেক হয়ে যায়। মরিয়ম বৈদ্য সবচেয়ে ভালো পারে, এই যে 3য় বারের বার পাস করছে। তো এজন্য আপনি ভালো পারেন আর না পারেন,
এটা হচ্ছে আপনার পারা, কিন্তু আল্লাহর কাছে কি চাইতে হবে? রহমত চাইতে হবে। আবার যে পারেন না তারও হতাশ হওয়ার কোনো কি নাই, কারণ নাই। এজন্য সবসময় মনে করবেন, নিজেরা বিনয়ী রাখবেন যে আমি কিছুই জানি না ভাই, এ জায়গা যা জানার সব জানে কে? আল্লাহ জানে। আমার জন্য আল্লাহ আমার উত্তরায় নাই। এ জায়গা বেশি কম করার কোনো কি নাই, ব্যাপার নাই। পরীক্ষা দিয়ে যদি একেবারে হতাশ হন যে না আমার হবে না, এরকম হতাশ হওয়া যাবে না। আর দিয়ে এসে যদি বলেন যে আমার 98 তো হবে, একজন পাশ করলে আমি করব, এরকম অনেক লোক আছে যে একজন পাশ করলে আমি করব, উকিল হয়েছে এবার আইসে। ঠিক আছে? তো এই জন্য আপনাদের বারবার আমি বলি, জীবনে সবসময় বিনয়ী হবেন। বিনয়ী মানে আমি কিছু জানি না, ভালো পারি মন্দ পারি, কিছু পারি আর কি, এই আর কি। কিন্তু পড়তে ভালো পারি, এই পারি সেই পারি, একজনে পাশে বসলে একজনে খুঁচাইলেন এই যে তুমি কি পারো, এ পারো না আল্লাহ, এগুলো করার দরকার নাই। আসেন। আল্লাহ ভরসা। আর নির্মলের তো সমস্যা নাই, ও নোট করে। দেখেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি দেখেন, অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, এটাকে সংক্ষেপে বলে এডিআর। পাশে দেখেন 89 ক থেকে 89 উয়া, যেটা যারা আমরা উমো বলি নাকি। আচ্ছা, এখন একটা বিষয় শুনেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি আসলে কি? আপনারা ভাই ভাই জিজ্ঞেস করবে বিকল্প বিরোধ নিষ্পত্তি কি। প্রচলিত যে বিচার ব্যবস্থা, আমি একটু বিস্তারিতই বলি। ধরেন একটা দেওয়ানি মামলা নিষ্পত্তি হইতে যদি ওই মামলাটা খুব দ্রুত হয়, তাতেও বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিভাবে? আমরা যতটুকু জানছি, একটা মামলা আরজি, আরজি দেওয়ার পরে 5 কার্য দিবসের মধ্যে সমন গেল প্রসেস সার্ভারের কাছে বা কুরিয়ার সার্ভিসের কাছে, সে আবার ওই সমন জারি করলো 30 দিনের মধ্যে। সমন পাওয়ার পর বিবাদী এসে লিখিত জবাব দিবে সর্বোচ্চ কত? 60 কার্য দিবস। সর্বোচ্চ 60 কার্য দিবস। 60 কার্য দিবসে আসার পরে উভয় পক্ষ আবার নেক্সট তারিখে কি হবে? হাজির হবে। হাজির হলো, এরপরে বিচার্য বিষয় গঠন হবে। বিচার্য বিষয় গঠনের পর পরবর্তী ধাপ হলো 30 ধারা, ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। যখন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হলো, তখন 120 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত শুনানি হবে। যদি চূড়ান্ত শুনানি 120 কার্য দিবসের মধ্যে নাও হয়, তখন হবে অধিকতর চূড়ান্ত শুনানি। তারপরে যায় হলো যুক্তিতর্ক, তারপরে যায় হলো রায়, রায়ের পরে হলো কি? ডিক্রি। আর ডিক্রি পাওয়ার পরেও সব পাইয়েও পাইলেন না কিছু, ডিক্রি পাওয়ার পরে আবার মামলা করতে হবে, জারি মামলা। জারি মামলা কইরা তারপরে হলো আপনি দেওয়ানি মামলার ফল পাবেন। তাতে একটা মামলা যদি প্রচলিত বিচার ব্যবস্থায় চলে, খুব দ্রুত যদি চান, তাতেও বেশ সময় কি লেগে যায়। এজন্য আইন প্রণেতারা একটা বিধান করলেন যে পক্ষদের কোর্টে বসে বিচার না করে কোর্টের বাইরে তাদের মধ্যে কি আপোষ মীমাংসা করা যায় কিনা। কোর্টের বাইরে যদি আপোষ মীমাংসা করে তাহলে সময় কি হয়? কম লাগে, কোর্টেরও মামলার চাপ কমে এবং তারাও দ্রুত কি প্রতিকার পেয়ে যায়। এই যে যে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে, কোর্টের বাইরে গিয়ে আপোষ মীমাংসার মাধ্যমে যে বিচার, এটাই বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, এডিআর। সংক্ষেপে কি বলে? এডিআর, অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। মানে প্রচলিত যে বিচার ব্যবস্থা, কোর্টের বাইরে গিয়ে নিজেরা এক জায়গায় বইসা যে আলাপ আপোষ মীমাংসা করে, সেটাই বলে কি? এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি। এখন শুনেন, আমাদের দেওয়ানি কার্যবিধিতে এই যে এডিআর এর বিধানটা, এটা যুক্ত করছে 2003 সালে। বাট এটা আগে বাধ্যতামূলক ছিল না। মানে কেউ যদি মন চাইতো, দুই পক্ষ এক জায়গায় বসতো, না এলে নাই। কিন্তু 2012-তে এই এডিআর এর একটা পন্থাকে বাধ্যতামূলক করা হয়েছে। মানে যখন আরজি দিল, সমন দিল, জবাব দিল, জবাবের পর যখন দুই পক্ষ কি হাজির হলো, তখন আদালত দুই পক্ষরে পাঠাবে যে তোমরা এডিআর এ যাও। বললো যে আমরা এডিআর করতে চাই না, আদালত বলবে করতে চাও না, না চাও আগে একদিন যাইয়া বসো, যদি ব্যর্থ তারপরে আইসা আমার কি জানাও। বুঝেন কিনা? কিন্তু পূর্বে এটা ছিল কি বিবেচনামূলক। পূর্বে আদালত ইচ্ছা করলে পাঠাইতেও পারতো, আবার কি নাও পাঠাইতে পারতো। কিন্তু বর্তমানে এডিআর এ যেতে হবে, এটাই কি বাধ্যতামূলক। তাহলে আপনারা যদি সংক্ষেপে বলে যে এডিআর কি, বলবেন যে স্যার কোর্টের বাইরে আপোষ মীমাংসা করার এই কি বলে এডিআর। আচ্ছা, এখন দেখেন, এই যে দেখেন, লিখিত জবাব দাখিলের পর বল দিবেন উভয় পক্ষ হাজির হলে। কখন? কখন হাজির হলে? লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলে আদালত মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নিবে।
দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 89 ক থেকে 89 উয়া পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির গোল দিবেন দুইটি পন্থা, এটা বিবিআই কয়টা পন্থা? দুইটি পন্থা নিয়ে আলোচনা করছে। একটা দেখেন মধ্যস্থতা বা মিডিয়েশন, মধ্যস্থতা বা কি মিডিয়েশন, আর 2 নম্বরে দেখেন সালিসি বা আরবিট্রেশন। তাহলে দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির দুইটা পদ্ধতি আছে, একটা হলো মধ্যস্থতা বা মিডিয়েশন, আর একটা হলো সালিসি বা কি আরবিট্রেশন। তো প্রথমেই আমরা চলে আসি মধ্যস্থতা কি। মধ্যস্থতা দেখেন 89 কত ক দ্বারা, আর ইংরেজিতে বলে 89A, ক্যাপিটাল লেটার এ 89A। বর্তমানে আদালত মধ্যস্থতার জন্য বিরোধীয় বিষয়টি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঠাতে বাধ্য। আন্ডারলাইন করেন কি বাধ্য, যার বইতে নাই লিখে নেবেন বাধ্য। পূর্বে এটা কি ছিল? ঐচ্ছিক। আগে এটা অপশনাল ছিল, পাঠাইলে পাঠাতো, না পাঠাইলে তাই। 2012 সালের সংশোধনীর মাধ্যমে 89 ক দ্য কোর্ট মে এর পরিবর্তে দ্য কোর্ট শাল গুলো ব্যবহার করা হয়, মধ্যস্থতা করা আদালতের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। মানে আগে ছিল দ্য কোর্ট মে, মানে আগে আদালত পাঠাইলে পাঠাতো, না পাঠাইলে নাই, বাট এখন বর্তমানে আদালত পাঠাতে কি বাধ্য, যেহেতু শাল শব্দটা এখানে আছে। আচ্ছা, এখন দেখেন যে মধ্যস্থতা 89 ক তে অ্যাকচুয়ালি কি আছে দেখেন। মধ্যস্থতা কার্যক্রম শুরু করা 89 ক এর 1, মধ্যস্থতার কার্যক্রম শুরুর ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ হতে হবে, যথা আন্ডারলাইন করবে লিখিত জবাব দাখিল করতে হবে। লিখিত জবাবের আগে মধ্যস্থতা হবে না, অবশ্যই কি হবে? লিখিত জবাব দাখিল করতে হবে। আদালত মধ্যস্থতার কার্যক্রম শুরু করতে পারবে শুধুমাত্র বিবাদী লিখিত জবাব দাখিল করলে, এর আগে নয়। যতদিন পর্যন্ত লিখিত জবাব দাখিল করে নাই ততদিন পর্যন্ত কিন্তু মধ্যস্থতায় যেতে পারবে না। মকদ্দমার বিরোধী পক্ষগণ আন্ডারলাইন করেন ব্যক্তিগতভাবে বা তাদের সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে হাজির হতে হবে। এখন লিখিত জবাব দাখিলের পরে হয় বিবাদী স্বয়ং হাজির হবে, না হলে কি আইনজীবীর মাধ্যমে হাজির হবে। আদালত মকদ্দমার শুনানি কি করবে? স্থগিত করবে। অর্থাৎ যখন কোনো মামলা মধ্যস্থতায় পাঠাবে তখন ওই মামলার কার্যক্রম কি করে যাবে? অ্যাডজর্ন করে যাবে, স্থগিত করে যাবে। সুতরাং লিখিত জবাব দাখিলের পর যদি মকদ্দমায় উভয় পক্ষ নিজে বা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়, তাহলে শুনানি গোল দিবেন মুলতুবি রেখে। শুনানি কি রেখে? মুলতুবি রেখে। মকদ্দমার বিরোধ নিষ্পত্তির জন্য আদালত আন্ডারলাইন করে নিজে মধ্যস্থতা করতে পারে, মধ্যস্থতাকারী একজন হয়। তাহলে এই ক্ষেত্রে আদালত স্বয়ং কি হচ্ছে? ওটা কিন্তু মামলার কার্যক্রম না, আদালতই করতেছে, বাট মামলার বাইরে গিয়ে নিজে মধ্যস্থতাকারী হতে পারে। বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য উদ্যোগ গ্রহণের জন্য বিরোধটি দ্য লিগাল এইড অ্যাক্ট 2000 এর অধীন নিয়োগকৃত সংশ্লিষ্ট আইন সহায়ক কর্মকর্তার নিকট পাঠাতে পারে। যার বইতে নাই শুনে রাখেন, লিগাল এইড কর্মকর্তা মানে আইন সহায়ক কর্মকর্তা একজন সহকারী জজ পদমর্যাদার একজন ব্যক্তি। তাহলে ওই মধ্যস্থতার জন্য আদালত স্বয়ং মধ্যস্থতা করতে পারে, অথবা লিগাল এইড কর্মকর্তার কাছে কি পাঠাইতে পারে যে আপনি দুইজনের মধ্যে মধ্যস্থতা করে দেন। অথবা দেখেন মকদ্দমার পক্ষগণের নিযুক্ত আন্ডারলাইন উকিলের নিকট পাঠাতে পারে। কার কাছে পাঠাবে? উকিল। নির্মলার প্রবাসের কাছে পাঠাচ্ছে যে তোমরাই মধ্যস্থতা করো। বা যে ক্ষেত্রে কোনো উকিল নিযুক্ত করা হয়নি সেক্ষেত্রে মকদ্দমার পক্ষ বা পক্ষগণের নিকট পাঠাতে পারে। যদি এরকম হয় যে এখন পর্যন্ত কোনো উকিল নিযুক্ত করা হয়নি, তাহলে স্বয়ং পক্ষ বা পক্ষগণের কাছে পাঠাইতে পারে। বা এটা ইম্পর্টেন্ট দেখেন, জেলা জজ কর্তৃক তৈরিকৃত মধ্যস্থতাকারী প্যানেল থেকে কোনো একজন মধ্যস্থতাকারীর নিকট পাঠাইতে পারে। কি কর্তৃক মনোনীত? জেলা জজ। জেলা জজ এই মধ্যস্থতাকারীর যে প্যানেল, তার তিনি একটা প্যানেল তৈরি করবেন। ধরেন জেলা জজ গোপালগঞ্জে জেলা জজ মনোনীত করছে যে অমুক 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 এরা বিভিন্ন মামলায় মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারে। ওই যে গতদিন 5 আদেশে পড়েছিলাম যে জেলা জজ যে সমন জারির জন্য যে কুরিয়ার সার্ভিসের তালিকা, কুরিয়ার সার্ভিসের তালিকাও তৈরি করে কে? জেলা জজ। আবার মধ্যস্থতাকারীর তালিকাও তৈরি করে কে? জেলা জজ। তাহলে দেখেন, মনে রাখেন, ধারা মনে রাখার প্রয়োজন নাই, ধারা 89 ক মনে রাখলেই হবে। আর মধ্যস্থতার সঙ্গে আদালত পারে, লিগাল এইড কর্মকর্তা পারে, উকিলগণ পারে, পক্ষরা নিজেরা পারে, আর জেলা জজ কর্তৃক যে প্যানেল মধ্যস্থতাকারী আছে তারা পারে। জেনে রাখা ভালো। দেখেন, দেওয়ানি কার্যবিধির অধীন মধ্যস্থতার এই বিধান অর্থ ঋণ আদালত আইন 2003 এর জন্য প্রযোজ্য না। কারণ অর্থ
ঋণ আদালত আইন 2003-এর মধ্যস্থতা সম্পর্কিত আলাদা বিধান আছে। এটা আপনার মনে না রাখলেও চলবে। অর্থ ঋণ আদালত আইন একটা আলাদা আইন। অর্থ ঋণ আদালতের জন্য আলাদা মধ্যস্থতার বিধানই আছে। যেহেতু ওর আলাদা বিধান আছে, সো এর আর দেওয়ানি কার্যবিধিরে কি লাগবে না। 2017 সালে দেওয়ানি কার্যবিধির 89 ক ধারা সংশোধন করে মধ্যস্থতাকারী হিসেবে লিগাল এইড অ্যাক্ট 2000 এর বিধান নিয়োগকৃত আইন সহায়ক কর্মকর্তাকে যুক্ত করা হয়। অর্থাৎ এই আইন সহায়ক কর্মকর্তা ইনি মধ্যস্থতা করতে পারে কখন থেকে? 2017 সাল থেকে। আর এখানে একটু পাশে লিখে রাখেন যে মধ্যস্থতার বিধান যুক্ত করা হয় 2003 সালে। মধ্যস্থতার বিধান যুক্ত করা হয় 2003 সালে। মধ্যস্থতার বিধান যুক্ত করা হয় 2003 সালে। তো এখানে সালগুলো পরিষ্কার মনে রাখেন। মধ্যস্থতার বিধান যুক্ত করা হয় 2003 সালে, বাধ্যতামূলক করা হয় 2012 সালে, লিগাল এইড কর্মকর্তা মধ্যস্থতাকারী হতে পারে কত সালে? 2017 সালে। 3টা সাল। প্রথম সংযোজন করা হয় 2003, বাধ্যতামূলক করা হয় 2012, আর লিগাল এইড কর্মকর্তা পারে 2017। এবার দেখেন 89 ক 2, যে সকল ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে। কারা মধ্যস্থতাকারী হতে পারবে অলরেডি একটা ধারণা কিন্তু আমরা পাইছি। তারপরে দেখেন যে আদালত নিজে পারে, পক্ষগণ কর্তৃক নিযুক্ত উকিল প্লিডার। একটা জিনিস খেয়াল করবেন, দেওয়ানি কার্যবিধিতে অ্যাডভোকেট শব্দ কিন্তু ব্যবহার করে নাই। ওই জায়গায় কি ব্যবহার করছে? প্লিডার। উক্ত উকিল কর্তৃক নিযুক্ত যে কোনো উকিল, অন্য কোনো উকিল যে উক্ত মোকদ্দমায় কোনো পক্ষ কর্তৃক নিযুক্ত হয়নি। আন্ডারলাইন করেন, অবসরপ্রাপ্ত কোনো বিচারক, অবসরপ্রাপ্ত কোনো বিচারক। এছাড়া জেলা জজ কর্তৃক তৈরিকৃত প্যানেল থেকে কোনো একজন মধ্যস্থতাকারী। আর 5 নাম্বার দেখেন, অন্য কোনো ব্যক্তি যাকে তারা মধ্যস্থতাকারী হিসেবে কি মনে করে? উপযুক্ত মনে করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। তাহলে আদালত নিজে পারে, উকিল পারে, অবসরপ্রাপ্ত বিচারক পারে, জেলা জজের যে প্যানেল আছে তারা পারে। আর যদি পক্ষরা মনে করে যে আমরা মধ্যস্থতাকারী বানাবো দিনেশে, তাহলে দিনেশও পারবে। আচ্ছা, এখন জেনে রাখা ভালো, তো একটা কথা আছে, এই কথাটা পুরাতন বইতে নাই। আপনারা এই কথাটা ছোট্ট করে একটু টুকে রাখলে, একটু লিখে রাখতে হবে। মধ্যস্থতাকারী প্যানেল তালিকা প্রস্তুত করবে জেলা জজ, এটা আমরা জানি আছে। তবে মধ্যস্থতাকারী তালিকা প্রস্তুতের ক্ষেত্রে জেলা জজ জেলা বার সমিতির সভাপতির পরামর্শ গ্রহণ করবে। মানে জেলা জজ তো প্যানেল তৈরি করলো, বাট তৈরি কারে কারে মধ্যস্থতাকারী বানাবে, পরামর্শ নিবে কার? জেলা বার সমিতির সম্পাদক না, কিন্তু কি সভাপতি। সভাপতি, জেলা বার সমিতির সভাপতি। বুঝছেন? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে মধ্যস্থতার প্যানেল তৈরি করার ক্ষেত্রে, মধ্যস্থতাকারী প্যানেল তৈরি করার ক্ষেত্রে জেলা জজ কার পরামর্শ নিবে? বার সমিতির সভাপতি। তারপরে দেখেন আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, বিরোধ নিষ্পত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে মধ্যস্থতাকারী প্যানেল প্রস্তুত করবে। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থ, এটা ভিভিআই, এটা আপনাদের বইতে আছে ভিভিআই। দেখেন, প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে না। 3টে স্টার দেন। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে না। এটার অর্থ কি? সহজ কথা, সরকারি কর্মচারী, সরকারি কোনো কর্মচারী, ওসি সাহেব মধ্যস্থতাকারী হতে পারবে? পারবে না। এর জাস্ট 2টা ব্যতিক্রম আছে, যে তারা সরকারি কর্মচারী বা মধ্যস্থতাকারী হতে পারতেছে। 2টা হলো আদালত স্বয়ং, আর হলো লিগালি। লিগালি এই 2টা ছাড়া শিক্ষক বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, যাই বলেন না কেন, যদি কেউ প্রজাতন্ত্রের লাভজনক পদে, মানে হলে কি সরকারি কর্মচারী, তারা কি মধ্যস্থতা করতে পারবে? পারবে না। তাহলে আমার মনে রাখতে হবে, কে মধ্যস্থতাকারী হতে পারবে না? এমন কোন ব্যক্তি যিনি কি
প্রজাতন্ত্রের লাভজনক পদে আছে, বাট এর ব্যতিক্রম কয়টা? দুইটা। কি কি? আদালত সহায়ক আর লিগ্যাল এইড অফিসার। জি, একটু অপেক্ষা করেন। আচ্ছা দেখেন, আমরা শুরু করি মধ্যস্থতার ফি নির্ধারণ। মধ্যস্থতার ফি পক্ষগণ, আইনজীবী, মক্কেলগণ বা মধ্যস্থতাকারী পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারণ করবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে আদালত নির্ধারণ করে দিবে এবং সেটা পক্ষগণের উপর বাধ্যকর হবে। শুনেন, মধ্যস্থতাকারীর যে ফি, তার একটা পারিশ্রমিক আছে, এটা নির্ধারণ করবে কারা? ওই নিজেরা। তো যদি তারা ব্যর্থ হয় তাহলে আদালতকে জানাবে, আদালত নির্ধারণ করে দিবে। যে ক্ষেত্রে আদালত বা আইন সহায়ক কর্মকর্তা মধ্যস্থতা করে, দুইটা, হয় আদালত করেছে মধ্যস্থতা অথবা কি আইন সহায়ক কর্মকর্তা মধ্যস্থতা করে, সেক্ষেত্রে আদালত বা আইন সহায়ক কর্মকর্তা কোনো ফি আরোপ করবে না। মানে ওনারা দুইজন যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, তাহলে ওনাদের আলাদা করে কোনো ফি দেওয়া লাগবে না, বাট ওনারা ছাড়া অন্য যদি কেউ মধ্যস্থতা করে তাহলে অবশ্যই কি দিতে হবে? ফি দিতে হবে। আমরা চলে এসেছি 89 ক 4, মধ্যস্থতাকারী নিয়োগ। মধ্যস্থতাকারী নিয়োগ, এখন এটা একটু দেখি যে মধ্যস্থতার আদেশ প্রদানের, আন্ডারলাইন করবেন, 10 দিনের মধ্যে পক্ষদ্বয় আদালতকে জানাবে যে তারা কাউকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কিনা। মানে যখন লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলো তখন তো আদালত মধ্যস্থতায় পাঠালো। এখন পাঠানোর 10 দিনের মধ্যে পক্ষরা আদালতে জানাবে যে তারা কোনো মধ্যস্থতাকারী পাইছে কিনা, নিয়োগ করছে কিনা। যদি তারা নিয়োগে ব্যর্থ হয়, আন্ডারলাইন করেন, ব্যর্থ হয়, তাহলে গোল দিবেন পরবর্তী 7 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করবে আদালত। পরবর্তী 7 দিনের মধ্যে নিয়োগ করবে কে? আদালত। তাহলে তারা নিয়োগ করবে 10 দিনের মধ্যে, যদি তারা ব্যর্থ হয় আদালত নিয়োগ করবে পরবর্তী 7 দিন, অর্থাৎ সর্বাধিক 17 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে। তাহলে এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে মধ্যস্থতাকারী নিয়োগের প্রাথমিক সময় 10 দিন, পরবর্তীতে আরো 7 দিন, তাহলে মোট 17 দিন। যেদিন আদালতকে নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে বা যেদিন আদালত মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছে সেদিন হতে মধ্যস্থতাকারী বলে দেবেন 60 দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করবে। 60 দিন মানে যখন মধ্যস্থতাকারী নিয়োগ হয়ে গেল তখন কয় দিনের মধ্যে এই মধ্যস্থতা সম্পন্ন করবে? 60 ডেজ। তবে আদালত নিজের ইচ্ছায় বা পক্ষদ্বয়ের যৌথ আবেদনের প্রেক্ষাপটে, এটা আন্ডারলাইন করে, নিজের ইচ্ছায়, সুমোটো, নিজের ইচ্ছায় বা পক্ষদ্বয়ের যৌথ আবেদনের প্রেক্ষাপটে অতিরিক্ত গোল দিবেন, অতিরিক্ত 30 দিন বাড়াতে পারে। অর্থাৎ সর্বাধিক 90 দিনের মধ্যে মধ্যস্থতা শেষ করতে হবে। তাহলে মধ্যস্থতা শেষের সময় কতদিন? 60 আর হলো 30, সর্বমোট 90 দিন। তাহলে মধ্যস্থতাকারী নিয়োগের সর্বোচ্চ সময় 17 দিন আর মধ্যস্থতা শেষ করতে হবে সর্বোচ্চ 90 দিন। এখন দেখেন এই জায়গায় ধারা 5 লেখছে, অ্যাকচুয়ালি হবে হচ্ছে 89-5, বুঝছেন? কতর 5? 89-5, আদেশ দেওয়া। মধ্যস্থতার ফলাফল যদি মকদ্দমার বিরোধের আপোষ হয় তাহলে আপোষ প্রতিবেদন প্রাপ্তির, আন্ডারলাইন করবেন, 7 দিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি দিবে। এখানে একটা কথা শুনেন, যদি ওনারা তো মধ্যস্থতা করছে 90 দিনের মধ্যে ওনাদের মধ্যস্থতা সফল হয়েছে, এখন ডিক্রি তো আর ওনারা দিতে পারবে না, ওনারা এসে জানাবে আদালতে আমাদের মধ্যস্থতা কি হয়েছে, সফল হয়েছে। তখন এই প্রতিবেদন প্রাপ্তির কত দিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি দিবে? 7 দিন। এবং একটা জিনিস সবসময় খেয়াল করবেন, ফৌজদারি বলেন, দেওয়ানি বলেন, যত জায়গায় এই মধ্যস্থতা মানে রায়ের ব্যাপারটা আসছে, ফৌজদারি মামলার রায়, তারপরে ডিক্রি, এমনি রায়টাই আছে, সব সময় হলো 7 দিনের মধ্যে, 7 দিন আছে। তো এই ক্ষেত্রে আদালত, আন্ডারলাইন করবেন, 23 আদেশে প্রাসঙ্গিক বিধান অনুসরণ করবে। অর্থাৎ 23 আদেশে যে আপোষ ডিক্রি বা সলি ডিক্রির বিধান আছে তা অনুসরণ করবে। দেখেন 23 আদেশে আছে কম্প্রোমাইজ ডিক্রি বা আপোষসূচক ডিক্রি। এখন আপোষসূচক ডিক্রি কি? আপোষসূচক ডিক্রি হলো একটা মামলা চলমান থাকা অবস্থায় যে কোনো সময় পক্ষরা নিজেরা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে আদালতে জানাইলে আদালত আপোষসূচক ডিক্রি দিয়ে দিবে। আর মধ্যস্থতার ডিক্রি, এটা তো মধ্যস্থতা পাঠাবে কে? আদালত। যদি তারা সফল হয় তখন আদালতে জানাবে, তখনও আদালত মধ্যস্থতার ডিক্রি দিবে। বাট বলছে মধ্যস্থতার ডিক্রি দেওয়ার ক্ষেত্রে ওই আপোষসূচক ডিক্রির যে নিয়ম নীতি অনুসরণ করে মধ্যস্থতার ডিক্রি দেওয়ার সময়ও কি সেই নিয়ম নীতি অনুসরণ করবে। বাট আপোষসূচক ডিক্রি আর মধ্যস্থতার ডিক্রি কিন্তু এক জিনিস না।
মধ্যস্থতার ডিক্রি ওই লিখিত জবাবের পরেও মধ্যস্থতা পাঠায়। আর আপসসূচক ডিক্রির কোনো নির্দিষ্ট সময় নাই, উভয় পক্ষ যে কোনো সময় আপস মীমাংসা করে আদালতে জানাতে পারে। বাট এই জায়গায় যা জানাইছে যে আপসসূচক ডিক্রির ক্ষেত্রে যে বিধিবিধান অনুসরণ করবে, মধ্যস্থতার ডিক্রির ক্ষেত্রেও কি সেই বিধিবিধান অনুসরণ করবে। এখন যদি বলেন স্যার উভয়ই তো আপস মীমাংসা হচ্ছে, তাহলে দুইটার ভিতরে পার্থক্য কি? উভয়ই আপস মীমাংসা হলেও ভাই শুধু আপসসূচকের ক্ষেত্রে আদালত কিন্তু তাদের পাঠায় নাই, তারা নিজেরা, ঠিক আছে। আর মধ্যস্থতার ক্ষেত্রে আদালত তাদের পাঠাইছে, এবং তারপরে যদি সফল হয় তাহলে জানাইলে ওই আপসসূচক ডিক্রির বিধিবিধান অনুসরণ করবে। এমন আপসনামায় মকদ্দমার পক্ষগণ, আন্ডারলাইন করবেন, সম্পাদনকারী হিসেবে এবং আইনজীবী যদি থাকে আইন সহায়ক কর্মকর্তা ও মধ্যস্থতাকারী সাক্ষী হিসেবে স্বাক্ষর করবে। সহজ কথা, আপসনামায় সবাই কি করবে? স্বাক্ষর করবে। জেনে রাখা ভালো, দেখেন 89 ক 5 ধারায় আদালত মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যকার আপোষ অনুযায়ী ডিক্রি বা আদেশ প্রদান করতে পারে। মধ্যস্থতার মাধ্যমে কোনো বিরোধ মীমাংসিত হলে পক্ষগণ কর্তৃক আর্জি বা লিখিত জবাবে প্রদত্ত কোর্ট ফি, এটা আপনাদের পুরাতন বইতে নাই, বাট শুনে রাখেন, পুরাতন বইতে আছে প্রশ্নের মধ্যে, পক্ষগণ কর্তৃক আর্জি বা লিখিত জবাব প্রদত্ত কোর্ট ফি ফেরত প্রদানের আদেশ দিয়ে আদালত একটি প্রত্যয়নপত্র ইস্যু করবে, এবং প্রত্যয়নপত্র ইস্যুর তারিখ হতে গোল দিবেন 60 দিনের মধ্যে পক্ষগণ ফি ফেরত পাবে। এটার অর্থ কি? মধ্যস্থতা যদি সফল হয় তাহলে ওই মামলা তো আর চলতেছে না, কোর্টের তো আর ওই মামলা বিচার করা লাগতেছে না, তাহলে সেই ক্ষেত্রে তারা কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকারী। কতদিনে আদালত একটা প্রত্যয়নপত্র ইস্যু করবে? প্রত্যয়নপত্র ইস্যুর কতদিন? 60 দিনের মধ্যে। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে মধ্যস্থতা যদি সফল হয় তাহলে কোর্ট ফি ফেরত পাবে কতদিনের মধ্যে? 60 দিন। এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন দেওয়ানি কার্যবিধির 89 ক 12 ধারা অনুযায়ী বলা যায়, মধ্যস্থতার মাধ্যমে আদালত কোনো আদেশ বা ডিক্রি দিলে তার বিরুদ্ধে কোনরূপ আপিল বা রিভিশন করা যাবে। মধ্যস্থতার এই 89 ক যে 12 জায়গা বলছে যে মধ্যস্থতায় যদি কোনো আদেশ বা ডিক্রি দেয় আদালত, এটার বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। নিচে একটু ব্র্যাকেটে লেখেন রিভিউ করা যাবে। আপিল রিভিশন করা যাবে না, বাট কি করা যাবে? রিভিউ করা যাবে। বোঝা গেল? আর এখানে একটু রেখে গেন সোলে ডিক্রি তীর চিহ্ন দেন, সোলে ডিক্রি রেখে তীর চিহ্ন দেন। সোলে ডিগ্রি লেখে তীর চিহ্ন দিয়ে লেখেন রিভিশন করা যাবে। অর্থাৎ সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিউ করা যাবে না, কি করা যাবে? রিভিশন করা যাবে। আর মধ্যস্থতার বিরুদ্ধে কি করা যাবে? রিভিউ। আর সোলের বিরুদ্ধে রিভিশন। এটুকু মনে রাখেন, সোলের বিরুদ্ধে রিভিশন আর মধ্যস্থতার বিরুদ্ধে রিভিউ। তারপরে দেখেন 89 গ ধারায় মধ্যস্থতায় আপিলের বিধান, এটা হবে না, হবে যে 89 গ ধারায় আপিলে মধ্যস্থতার বিধান। আপিলে মধ্যস্থতা মানে মূল মামলায় মধ্যস্থতা আছে 89 ক, আর আপিলে পর্যায়ে গিয়েও মধ্যস্থতা করা যায়, এটা আছে 89 কত গ, 89 গ আলোচনা করা হয়েছে। তারপর 2012 সালের সংশোধনীর মাধ্যমে 89 গ এবং 89 উয়া ধারা সমূহ যুক্ত করা হয়েছে। 89 গ উয়াতে কি আছে আপনার প্রয়োজন নাই, তাহলে 2012 সালে 89 ঘ এবং 89 উয়া সংযুক্ত করছে। বাট আপনি যেটা মনে রাখবেন 89 কতে আছে মূল মামলায় মধ্যস্থতা, আর 89 গতে আছে আপিলে মধ্যস্থতা, আর সালিসি আছে কততে? 89 ঘ। 89 ঘ। এখন এই জায়গায় প্রতিকার বলছে, প্রতিকার অলরেডি পড়ে ফেলছি যে মধ্যস্থতার আদেশের বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না, করা যাবে কি? রিভিউ। আর সোলে ডিক্রির বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিউ করা যাবে না, করা যাবে কি? রিভিশন। এখন আমরা চলে আসি 89 খতে, দেখেন আরবিট্রেশন, সালিশ। একটু পড়ি দেখেন, তাহলে বুঝবো যে যদি মকদ্দমার পক্ষগণ মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে সালিসির মাধ্যমে মকদ্দমাটি নিষ্পত্তি করবে, এই কারণে মকদ্দমাটি আন্ডারলাইন করেন প্রত্যাহারের আবেদন করে, প্রত্যাহারের, তাহলে আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারে এবং মকদ্দমাটি প্রত্যাহারের অনুমতি দিতে পারে। বিরোধটি গোল দিবেন সালিস আইন 2001 অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। সালিসির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না করতে পারলে
পক্ষগণ মোকদ্দমাটি পুনরায় দায়ের করার অধিকারী হবে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন এই লাইনটা। সালিসির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না করতে পারলে পক্ষগণ মোকদ্দমাটি পুনরায় দায়ের করতে অধিকারী হবে। দেখেন আমি একটু ব্যাখ্যা দিই, সালিস আসলে কি। সালিস হলো মধ্যস্থতায় কিন্তু আদালত পাঠাতো একটা নির্দিষ্ট পর্যায়ে লিখিত জবাব দাখিলের পরে, যখন উভয় পক্ষ হাজির হয়েছে তখন ওই মামলাটা মধ্যস্থতায় পাঠাইছে। আর সালিসিতে কিন্তু আদালত পাঠাতে পারতো না। সালিসিতে যাবে কারা? পক্ষরা যদি সালিশ করতে চায় আদালত এসে জানাবে যে ওনার আমরা সালিশ করতে চাই, আমাদের মামলাটা প্রত্যাহার করা হোক। প্রত্যাহারের অনুমতি দিতে মর্জি হয়। এবং যদি কোনো কারণে আমাদের সালিসি কার্যক্রম ব্যর্থ হয় তাহলে আবার এই মামলা আমরা কি করতে চাই? দায়ের করতে চাই। তার মানে সালিসির ক্ষেত্রে মামলা প্রত্যাহারের একটা বিধান আছে, কিন্তু মধ্যস্থতার ক্ষেত্রে মামলা প্রত্যাহারের কোনো বিধান কিন্তু নাই। বুঝেন কিনা? আর সালিসির ক্ষেত্রে ওই সালিসটা নিয়ন্ত্রিত হবে আলাদা একটা আইন দ্বারা। সেই আইনটারে কি? সালিস আইন 2000। বুঝছেন? কিন্তু মধ্যস্থতার ক্ষেত্রে আলাদা কোনো আইন নাই। আর সালিসকারী কি হবে, সালিসকারীর পারিশ্রমিক কি হবে, কতদিনের মধ্যে সালিসকারী নিয়োগ করবে, যাবতীয় যা যা আছে সবকিছু আছে কোথায়? সালিস আইন 2001-এ। বাট মধ্যস্থতার বিস্তারিত আছে কোথায়? 89 কতে। বুঝতে পারছেন? তো তাহলে যদি বলি যে কোন এডিআর এর কোন পদ্ধতিতে মামলা প্রত্যাহার করা হয়? সালিসি কার্যক্রমে নাকি? আবার যদি মামলা প্রত্যাহার করা হয় পরবর্তীতে কি দায়ের করা যাবে? যদি সালিসি ব্যর্থ হয় আবার কি যাবে, যদি আদালত অনুমতি দিয়ে থাকে। না, নতুন করে দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর 89 ধারা অনুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার কতদিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করতে হবে? এখানে 60 আছে, এখানে ধরেন 60ও আছে 90ও আছে, তাহলে উত্তর 60 হতো। যদি কথা থাকতো যে সর্বোচ্চ কত দিনের মধ্যে, তখন হতো কত? 90। তারপরে 2 নাম্বার প্রশ্নটা দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর সেকশন 89A 10 এর বিধান অনুযায়ী প্যানেল অফ মিডিয়েটরস প্রস্তুত করেন কে? জেলা জজ। পরামর্শ নিবে কার? জেলা বোর্ডের সভাপতি। তারপরে দেখেন নিম্নে কে প্যানেল অফ মিডিয়েটরস এর অন্তর্ভুক্ত হতে পারবেন না? এই যে লাভজনক সরকারি পদে চাকরিরত কোনো ব্যক্তি। তারপরে দেখেন 4 নাম্বারটা 12 বিজিএস এসেছিল অ্যাজ পার সেকশন 89A অফ দা কোড অফ সিভিল প্রসিজার, মানে দেওয়ানি কার্যবিধি 89 ক ধারা অনুসারে আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট, মানে জবাব দাখিলের পরে দা কোর্ট, আদালত, এই জায়গায় এখন কিন্তু শ্যাল রিফার দা ডিসপিউট ফর মেডিয়েশন। আগে ছিল মে, বর্তমানে কি হয়েছে? শ্যাল। এবং এখানে কিন্তু মেডিয়েশন ব্যবহার করছে। মেডিয়েশন মানে হলো কি? মধ্যস্থতা। তো এছাড়া অন্যান্য যা আছে এগুলো পারবেন। যেরকম 2017 সালের বার কাউন্সিল পরীক্ষা এসেছে, দেখেন দেওয়ানি আপিলে মধ্যস্থতা করার বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে? 89 গ। অতঃপর যদি 6 নাম্বার প্রশ্নটা দেখেন যে মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিগ্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার নিম্নের কোনটি? হাইকোর্ট বিভাগে রিভিশন, হাইকোর্ট বিভাগে আপিল, জেলা জজ আদালতের রিভিশন? কোনোটি নাই। কোনটি? কোনোটি নাই। কারণ অ্যাকচুয়ালি মধ্যস্থতার বিরুদ্ধে করা যায় কি? রিভিউ, বাট এখানে তো অপশনের রিভিউ নেই। তারপরে দেখেন মেডিয়েশনের আদেশ হওয়ার সর্বোচ্চ কতদিনের মধ্যে উক্তরূপ মেডিয়েশনের কাজ শেষ করতে হবে? সর্বোচ্চ বলছে কতদিন? 90 দিন। সর্বোচ্চ বললেই 90 দিন। তো সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন যে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসার জন্য আদালত কোনো মোকদ্দমা মধ্যস্থতার জন্য পাঠাতে পারে বা মধ্যস্থতা করতে পারে কখন? লিখিত দাখিলের পর, যদি উভয় পক্ষ কি হয়? হাজির হয়। তারপরে 3 নাম্বার দেখেন আপিলে মধ্যস্থতার বিধান আছে কততে? 89 গ। প্যানেল অফ মিডিয়েটরস, জেলা জজ নিম্নলিখিত কার পরামর্শ নিবে? সভাপতি। বুঝছেন? আর এই জায়গায় অনেক বিষয় আছে, এগুলো ইনশাল্লাহ আপনারা পড়লে পারবেন, অসম্ভব কিছু না। আপনাদের আজকে একটা ক্লাস টেস্ট আছে, আপনাদের আজকে পড়া এতটুকুই। আমরা সরাসরি 40 মার্কের ক্লাস টেস্টে চলে যাব। আর আগামীকাল আমাদের পড়া আছে। আগামীকাল তো নাই, মানে আগামীকাল বলতে বোঝাচ্ছি হচ্ছে শুক্রবার। যারা যারা আসে না দ্রুত আসতে বললেন। যারা কোর্স ফি দেন নাই, আপনাদের অনেককে বলছিলাম ঈদের আগে আপনাদের চাপও দেই নেই, সমস্যা নাই, এখন চেষ্টা করেন দ্রুত দেওয়ার। আমাদের এই আর কি। আর আমরা এখন সরাসরি কোর্স মানে ইসে চলে যাই, ক্লাস টেস্টে 5 মিনিটের মধ্যে। ক্লাস কে 10টায় থাকবে স্যার? জি।
শনিবারের ক্লাস কি 10টায় থাকবে স্যার? আপাতত যখন যা ছিল তখনই তাই আছে, এখনো কিছু চেঞ্জ করি নাই, চেঞ্জ করলে বুঝতে পারবেন। ওকে স্যার। ঠিক আছে।